আমার প্রত্যেকটা সিটিজেনের একটা করে স্বাস্থ্য অ্যাকাউন্ট, আমার যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে এরকম একটি স্বাস্থ্য অ্যাকাউন্ট, যে স্বাস্থ্য অ্যাকাউন্টে আমার প্রত্যেকটা হেলথের ডাটা, আমার প্রিভেন্টিভ চেক আপ, এডুকেশন, স্ক্রিনিং, রিস্ক অ্যাসেসমেন্ট, ডাক্তারের কাছে গেছি, ডায়াগনোসিস করছি, টেস্ট করছি, হসপিটালে গেছি, আবার ফলো আপ করছি, কি ওষুধ খেয়েছি, সব কিছু ডেটা যদি আমি আনতে পারি, তাহলে এই ডেটা ইউজ করে, এআই ইউজ করে ভবিষ্যতে আমার কোন এলাকায় স্বাস্থ্যের কি অবস্থা এবং কার কি দরকার, ভবিষ্যতে কার, সব কিছুই আমরা আনতে পারবো। একটা ভালো স্বাস্থ্যসেবা দিতে অনেক টাকা লাগবে, সরকারের কাছে টাকা নেই, সেজন্য ভালো স্বাস্থ্যসেবা আমরা দিতে পারবো না। আমি এটার সাথে ফুললি ডিসএগ্রি করি। আমি মনে করি সরকার জাস্ট পলিসি করবে, স্বাস্থ্যসেবার মডেলিটি আবিষ্কার হবে, সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ফ্রি, সেই ফ্রিকে এনশিওর করার জন্য ডেইলি 1 টাকা করে দিব। তাহলে আমি যদি 1 টাকা করে দেই, আপনি দেখেন তো কত টাকা হয়, প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকা ডেইলি 1 টাকা করে দিলে। সরকার কিন্তু একটা ইকোনমিক সার্কেলের মাধ্যমে প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা আর্ন করছে, যেই 10 থেকে 12 হাজার কোটি টাকার মধ্যে আপনি 6,000 ক্লিনিক, 50,000 প্লাস হেলথ ওয়ার্কার দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস আইজিপি মডেল টেকনোলজির মাধ্যমে সারা বাংলাদেশে সবার জন্য ফ্রি প্রাইমারি কেয়ার এনশিওর করতেছেন। সরকারের এখানে কর্তব্য কি? জাস্ট পলিসি সাপোর্ট। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মেডিভয়েসের বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক, সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যের ভাগ্য নির্ধারিত হয়েছে এই প্রতিবেদনে। পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু তৈরি করার প্রত্যয় ছিল এই কমিশনের প্রতিবেদনে। আমরা এখানে অনেক কিছু পেয়েছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বাস্থ্য খাতের কমিশনে কী কী প্রতিবেদন এসেছে এবং সেখানে আমরা আসলে কী কী পরিবর্তন দেখতে পাবো। সেখানে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এদের মধ্যে অন্যতম প্রাথমিক স্বাস্থ্যসেবা, একই সাথে আছে ডিজিটাল হেলথ। এই জায়গাগুলোতে আমরা আসলে নতুন কী পাচ্ছি, ডিজিটাল ট্রান্সফরমেশন কীভাবে স্বাস্থ্যখাতকে বদলে দিবে, এই বিষয়গুলোতে আমাদের জানা বোঝার প্রয়োজন রয়েছে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিজিটাল হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্মানিত অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার। খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার দেশে বিদেশে দীর্ঘদিন থেকে মেডিকেল বিষয়ে কাজ করছেন, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন। প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল হেলথ নিয়ে তার অনেকগুলো ইনোভেটিভ কাজ রয়েছে। আইজিপি অর্থাৎ ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেল নিয়ে স্যার দীর্ঘদিন থেকে কাজ করছেন। স্যার এটির উদ্ভাবক। স্যারের রয়েছে 200টির বেশি পাবলিকেশন, রয়েছে বিভিন্ন বিষয়ে পেটেন্ট। স্যারকে আজ আমাদের ইনস্টিটিউটে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মেডিভয়েসকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন যে সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। বেশ বিস্তৃত কলবরে অনেকগুলো কথা সেখানে রয়েছে। তো কেমন হলো স্যার এই প্রতিবেদন, আপনি কীভাবে দেখছেন? আমি এই প্রতিবেদনকে যেভাবে দেখব যে এটা একটা আমি বলবো যে একটা মাইল ফলক, যে আমাদের স্বাস্থ্যের যে পরিবর্তন দরকার বা স্বাস্থ্য ব্যবস্থার, স্বাস্থ্য সেবার যে পরিবর্তন দরকার, তার জন্য একটা আমি বলবো যে রোডম্যাপ। আপনি জানেন যে প্রত্যেকটা জিনিসের ইমপ্রুভমেন্টের স্কোপ থাকবে, বাট আমি বলবো এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের কাছে একটা রোডম্যাপ নিয়ে আসছে এবং এইটার 2টা ইম্পর্টেন্ট পার্টকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং এটা গত 10 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করছি বাংলাদেশে। একটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা আমার সাংবিধানিক রাইট হইতে হবে। আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। সেই স্বাস্থ্যর মধ্যে সেই স্বাস্থ্যটা আমার যে সাংবিধানিক রাইট, সেই জায়গাটা এতদিন মিসিং ছিল। সো এখানে সেই জায়গাটা এসেছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য ফ্রি হইতে হবে, এই জিনিসটা আসছে। আমি এই 2টা পয়েন্টকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং এই 2টা স্টেপ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ স্বাস্থ্যসেবার নতুন মাইল ফলক হবে এবং এটা একটা ফাউন্ডেশন হবে। এই ফাউন্ডেশনের কারণে বাকি যে রিকমেন্ডেশনগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট হবে এবং যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট লাগবে সেই ইমপ্রুভমেন্টগুলো অটোমেটিক চলে আসবে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ স্যার। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে জানলাম। স্যার, আপনি তো ডিজিটাল হেলথ নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। প্রস্তাবনায়ও কিন্তু পেপারলেস একটা হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের কথাটা বলা আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি জানেন এখানে আমি প্রথমে এখানে একটা ডিফারেন্সিয়েশন করতে চাই। আমরা আসলে গত 16 বছরে ডিজিটালাইজেশনের কথা শুনেছি এবং ডিজিটালাইজেশনের মধ্যে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। আমরা ডিজিটালাইজেশন বলতে বুঝি আগে আমরা কাগজে কলমে লিখতাম, এখন কম্পিউটারে লিখব, এটা হলো ডিজিটালাইজেশন। আসলে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে
এই ডিজিটালাইজেশনটা আসলে ভেরি ওল্ড ফ্যাশন। আমাদের দরকার হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশন মিনস হচ্ছে আমাদের সকল কাজ পেপারলেস হবে এবং কাজগুলো ডেটা ড্রিভেন হবে এবং ইন্টেলিজেন্টলি হবে। যে আমার ডাক্তার রুগীকে ট্রিট করছে, ডাক্তার রুগীর রেকর্ড কিপ করছে, এই যত কিছু আছে এই সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটালাইজেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন সবগুলোর কম্বিনেশনে হবে। আমি যদি আরেকটু আপনাকে বলি, আমার হাতে অ্যাপেল ওয়াচ আছে। অ্যাপেল ওয়াচ কি করছে? আমাকে ট্র্যাক করছে আমি কতটুকু হাঁটছি, কতটুকু ঘুমাচ্ছি, আমার ঘুমটা কেমন হচ্ছে, এই সকল ডেটা আমার মোবাইলের সাথে সিঙ্ক হয়ে ইন্টারনেটে ক্লাউডে চলে যাচ্ছে এবং সাথে সাথে সে আমাকে ফিডব্যাক দিচ্ছে আমি গতকাল কতটুকু হাঁটছি, আমার হাঁটার যে গোল ছিল, আমার স্বাস্থ্যের সাথে যেটা দরকার ছিল সেটুকু আমি অ্যাচিভ করতে পারছি কিনা, না আমার আজকে আরও বেশি করা উচিত, বা কোন জায়গাটা আমার গ্যাপ আছে। এই যে বেসিক লাইফস্টাইলের যে একটা ট্রান্সফরমেশন, এভাবে থেকে যদি আমরা বেসিক এটুক থেকে চিন্তা করেন আমি কিভাবে সুস্থ থাকবো, কিভাবে আমার হসপিটালে কম যাওয়া লাগবে, আমার অসুখ আগে থেকে আমি আর্লি আইডেন্টিফাই করতে পারবো, রিস্ক আইডেন্টিফাই করবো, এটা যে আমি বলতে চাই এটা অনেক বড় করে বলা যাবে। বাট এই প্রত্যেকটা জায়গায় টেকনোলজির অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা আমার সিটিজেনকে যেমন এম্পাওয়ার করতে পারি, আমার প্রোভাইডার লাইক ডক্টর, নার্স, আমার যা প্যারামেডিক্স আছে, অন্য যারা আছে সবাইকে এম্পাওয়ার করতে পারি, আমার পলিসি মেকার্সকে এম্পাওয়ার করতে পারি। এই সব কিছু যদি আমি আসলে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে পারি, ইন্টিগ্রেট করা যায়, তাহলে সুবিধাটা, তাহলেই আসলে সত্যিকারের টেকনোলজির যে বেনিফিট বা বিউটি সেটা আমরা পাবো এবং নাগরিক হিসেবে আমরা আসলে সুস্থভাবে জীবন ধারণ করার সকল অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বলছিলেন ডিজিটাল হেলথের বিষয়টি। তো স্যার, বাংলাদেশের হেলথ সেক্টরে অনেকগুলো অপ্রাপ্তি আছে, কিন্তু আছে অনেকগুলো প্রাপ্তিও। যেমন আমাদের মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যুর হার কিন্তু কমে এসেছে। কোভিডের সময় ডিজিটাল হেলথের কিছু ইমপ্লিমেন্ট আমরা দেখেছি, সে সময় কোভিডকে কিন্তু যথাযথভাবে নিয়ন্ত্রণ করা গেছে, সেখানে কোটি কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তো কিছু কিছু জায়গায় কিন্তু ইপিআই ভ্যাকসিনেশনের যে বিষয়গুলো আছে সেখানেও বাংলাদেশের সাফল্যটা বেশ ভালো। তো এই যে এর যে ভিত্তি, যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, এর যে সেট আপ, এই যে এক্সিস্টিং সেট আপ রয়েছে গ্রাম অঞ্চলে কিংবা শহরে, আমরা দেখছি যে মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছে। তো এই সেট আপ এটি কি যথেষ্ট, নাকি এই যে নতুন যে স্বাস্থ্য কমিশনের যে প্রতিবেদন আসলো সেখানে আসলে এই যে এক্সিস্টিং যে বিষয়টি ছিল আর বর্তমানে যেটি প্রতিবেদনে যেটি বলা হলো, এই জায়গায় আসলে কি পার্থক্য দেখছেন, বা আপনার কোনো কথা আছে কিনা এই জায়গাটায়? এই ব্যাপারটাকে আমার কাছে মনে হয় আপনাকে একটু ইলাবোরেট করে বলা দরকার। জি স্যার। আমি যদি একটু ইলাবোরেট করে বলি, বাংলাদেশের টোটাল স্বাস্থ্যের যে ইন্ডিকেটর আছে, যেটা হচ্ছে আমাদের এসডিজির 3 নম্বর গোল এবং আমাদের যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সেখানে যদি আপনি আসেন 14টা ইন্ডিকেটর দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে পৃথিবীর কাছে আমাদের তুলনা করা হবে। এবং তার সাথে যদি বলি, গত 30 বছরে বাংলাদেশের স্বাস্থ্যের সূচক যদি দেখেন, আমাদের সাকসেস আছে। এবং সেই সাকসেসের মধ্যে 2টা উল্লেখযোগ্য সাকসেস হচ্ছে আমরা ইপিআই বা ভ্যাকসিনেশনে সারা ওয়ার্ল্ডে অনেক সুনাম করেছি এবং 98% পর্যন্ত আমরা কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের একটি অর্জন। আরটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ে আমাদের অনেক বড় অর্জন আছে। সেটা হচ্ছে আমাদের টিএফআর রেট, টোটাল ফার্টিলিটি রেট 7.4 ছিল, সেখান থেকে আমরা আসছি 2.1-এ। আর বাকি যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোতে আমরা প্রগ্রেস করেছি, বাট সিগনিফিক্যান্ট প্রগ্রেস এখনও আমরা যেতে পারি নাই। তাহলে এইখানে যদি আমি আপনাকে বলি, এই 2টা ইন্ডিকেটরের সাকসেসের যে বিহাইন্ডে যারা কারিগর, তারা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী। আমাদের স্বাস্থ্যকর্মীরা গিয়ে উঠানে উঠানে গিয়ে ভ্যাকসিন দিচ্ছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে আপনার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলছে। তার মানে কি, এই গত 30 বছরে আমাদের স্বাস্থ্য সেক্টরে আমাদের অর্জনের পিছনে স্বাস্থ্যকর্মীরা অনেক ভালো ভূমিকা পালন করছে। কিন্তু একটি বিষয় আমাদের বলতে হবে, আপনি জানেন গবেষণা এবং উদ্ভাবন এটা হচ্ছে একটা জাতির জন্য, যে কোনো সেক্টরের জন্য একটি ইন্টিগ্রাল পার্ট। বলা হয় যে জাতি গবেষণা করে না এবং গবেষণার মাধ্যমে উদ্ভাবন করে না, সে জাতি কখনো প্রগ্রেস করতে পারে না। আমি যদি সেই রেসপেক্টে বলি, গত 30 বছরে আমাদের গভর্নমেন্ট, আমাদের ডোনার, আমাদের যত সাপোর্ট আছে সবাই মিলে বিভিন্ন সময় স্বাস্থ্যসেবার মধ্যে এই স্বাস্থ্যকর্মীর যে মডেল সেটাকে কাজে লাগাইছে। এবং এই স্বাস্থ্যকর্মীর মডেলটাকে যদি আমি একটু বলি আপনাকে, এই স্বাস্থ্যকর্মীদেরকে একটা পার্টিকুলার টাস্কে
ট্রেন করা হয়েছে। যেমন কাউকে ট্রেন করা হয়েছে ভ্যাকসিন কীভাবে দিতে হবে সেটার জন্য, কাউকে ট্রেন করা হয়েছে কীভাবে ফ্যামিলি প্ল্যানিং দেবে সেটার জন্য, কাউকে ট্রেন করা হয়েছে ডায়রিয়া, বাংলাদেশে ডায়রিয়া একসময় অনেক মানুষ মারা যেত, কীভাবে হাইজিন কন্ট্রোল করবে, সাবান দিয়ে হাত ধোবে, ডায়রিয়া হলে ওটস স্যালাইন খাবে, এটা শেখানোর জন্য। আপনি একটু চিন্তা করেন এই গত 30 বছরে এই স্বাস্থ্যকর্মীর মডেলে আমরা যেভাবে গেছি ট্রেডিশনালি, আমরা কিন্তু ওই পার্টিকুলার জায়গায় সাকসেসটা পেয়েছি, কিন্তু আমরা আসলে পুরো হোলিস্টিক্যালি সাকসেস আমরা পাই নাই। কেন পাই নাই? আপনি চিন্তা করেন, আমরা যদি কমিউনিটির কথা চিন্তা করি, আমাদের কমিউনিটি হচ্ছে কি ফ্যামিলি নিয়ে, হাউস হোল্ড নিয়ে। আমাদের যদি আপনি চিন্তা করেন গ্রামে ইউনিয়নে আমাদের প্রায় 6 থেকে 7 হাজার ফ্যামিলি নিয়েই হচ্ছে একটি ইউনিয়ন, তার মানে একটা কমিউনিটি। এই কমিউনিটির স্বাস্থ্যকর্মী গিয়ে গিয়ে পার্টিকুলার একটা সেবা দিছে। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন, আচ্ছা একটা ফ্যামিলিতে কারা থাকে? একটা ফ্যামিলিতে মাল্টিপল পিপল থাকে, আমার নিউবর্ন বাচ্চা থাকে, আমার চিলড্রেন থাকে, অ্যাডোলেসেন্ট থাকে, আমার অ্যাডাল্ট থাকে, ওল্ডার পিপল থাকে এবং প্রেগনেন্ট মা থাকে। এই যে একটা ফ্যামিলিতে ডাইভার্স পিপল অ্যান্ড ডাইভার্স নিড। কিন্তু আমি একজন স্বাস্থ্যকর্মী পাঠাচ্ছি একটা নিড ফুলফিল করার জন্য। তার মানে আমি একটা নিড যখন ফুলফিল করতে যাচ্ছি আরেকটা প্রবলেম ইমার্জ করছে, ঠিক না? তার মানে কি হচ্ছে, ওয়ান সাইজ নট ফিট ফর অল। আপনি দেখেন সেই কারণে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে গেছি, ওটাতে সাকসেসফুল হয়েছি। এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবিসিটি, ম্যালনিউট্রিশন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ সিগনিফিকেন্টলি বেড়ে গেছে আমাদের। তার মানে আমি যে বললাম আমি সলভ করছি একটা, আরেকটা ইমার্জ করছে, তা এটা একটা সমস্যা। তাহলে আমাদের কি করা দরকার? আমরা কি প্রতি ইউনিয়নের জন্য বা প্রতি বাড়ির জন্য 10 জন 20 জন করে হেলথ ওয়ার্কার ক্রিয়েট করবো? এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। অন দ্য আদার হ্যান্ড দেখেন আমাদের দেশে রুরালে আমাদের কি আছে? আমাদের এই স্বাস্থ্যকর্মী একটা আছে, আমাদের কমিউনিটি ক্লিনিকের নামে স্বাস্থ্যসেবা কি হয়েছে আমরা সবাই জানি। ইউনিয়ন সেন্টারগুলোকে ওইভাবে ফোকাস করা হয় নাই। তার মানে কি আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে কমিউনিটি ক্লিনিক বলি, ইউনিয়ন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার বা ইউনিয়ন সাবসেন্টার বলি, একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বলি, একটা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আছে, কিন্তু এটাকে ফুললি ইউটিলাইজ আমরা করতে পারি নাই। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আরবানে যদি আসেন, আরবানে প্রাইমারি হেলথ কেয়ার যেভাবে গড়ে ওঠার কথা ছিল সেভাবে হয় নাই। এটা কিভাবে কেন বললাম? আমাদের যে পরিমাণ, এটা তো আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারেও নেই আসলে, এটা নিয়ে আছে। হ্যাঁ, এটা একটা, এটা লোকাল গভর্নমেন্টের একটা আন্ডারে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু চেষ্টা করে, কিন্তু ওভারঅল যে হারে আরবানাইজেশন হয়েছে সে হারে আমার প্রাইমারি হেলথ কেয়ার হয় নাই। আপনি দেখেন আমার জ্বর হলে আমি ঢাকা মেডিকেল চলে যাচ্ছি, জ্বর হইলে আমি ল্যাবরেটরি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, তার মানে আমার রেফারেল সিস্টেম নেই। তার মানে ওভারঅল পুরো হেলথ কেয়ার সিস্টেমটার মধ্যে যতটুকু রিসোর্স আমার আছে সেটাকে ইফেক্টিভলি আমাদের মতো লো রিসোর্স কান্ট্রিতে যতটুকু আছে সেটাকে ইফেক্টিভলি আমরা ইউটিলাইজ করতে পারি না। এই জায়গাটা আমার একটা কথা আছে স্যার, আপনি দীর্ঘদিন থেকে প্রাইমারি হেলথ কেয়ার এবং ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছেন, তো যেই জায়গাটা আমাদের এই যে লুপহোলস বা গ্যাপ থাকছে, এই জায়গাটাই আপনি আসলে ফিল আপ করার চেষ্টা করছেন বলেই আমি জানি। বিশেষ করে বিশেষ করে ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেল যেটি নিয়ে আপনি কাজ করছেন, যেটি আপনি উদ্ভাবক, তাহলে এই যে প্রজেক্টটি বা এই মডেলটি কিভাবে আসলে এই গ্যাপটাকে ফিল আপ করছে? আমি সে জায়গাটায় আসছি। সো ওভারঅল আমাদের আসলে এই গত 30 বছরে স্বাস্থ্যের মধ্যে আমাদের অনেক গবেষণা হয়েছে, কিন্তু গবেষণা হইতে হবে মানব কেন্দ্রিক গবেষণা। আমাদের সেই রেসপেক্টে মানুষের কি দরকার, এখানে আপনি দুইটা ওয়ার্ড খুব পরিচিত যেভাবে জানেন, একটা হলো ডিমান্ড সাইড ফাইন্যান্সিং, একটা হলো সাপ্লাই সাইড ফাইন্যান্সিং। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় গত 30-40 বছর আমরা হেলথ কেয়ারে ডিমান্ড সাইডের চেয়েও সাপ্লাই সাইডে বেশি ফোকাস করছি। তো আমি যদি আমার ওই ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেলে চলে আসি, আপনাকে এতক্ষণ প্রবলেম এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বললাম, আবার সেই হেলথ ওয়ার্কারের কাছে চলে আসি, তাহলে একজন হেলথ ওয়ার্কারের পক্ষে কিন্তু মাল্টিপল মানুষকে সেবা দেওয়া সম্ভব না। কারণ আপনি একজন মেট্রিক পাস যিনি, ওনার ক্যাপাসিটি লিমিটেশন আছে, ওনাকে যদি আপনি 10টা জিনিস ট্রেন করে দেন উনি কিন্তু পারফেক্টলি ওইটা করতে পারবে না, তখন কিন্তু আপনার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, আপনার মেডিকেল ইজ এ ভেরি কমপ্লায়েন্ট ইস্যু, সেখানে আমরা ইয়ে করতে হবে। তো আমি যে মডেলটা তৈরি করলাম গত 10 বছর গবেষণা করে এবং 100-রও বেশি ইমপ্লিমেন্টেশন করে, রুরালে প্রায় 65 লোকেশন,
আরবানে 7 লোকেশন অ্যারাউন্ড 30টার বেশি ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করে যে মডেলটা তৈরি করলাম, সেখানে আমরা বলছি একজনই হেলথ ওয়ার্কার থাকবে। সেই হেলথ ওয়ার্কারটা হচ্ছে ফ্যাসিলিটেটর, সে ফ্যাসিলিটেট করবে। আর আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন কোপাইলট বলি আমরা, যে কোপাইলটটা হবে হচ্ছে ওই হেলথ ওয়ার্কারের ব্রেন। এই হেলথ ওয়ার্কার আরেকটা জিনিস থাকবে, তার হাতে একটা হেলথ কিট থাকবে। হেলথ কিটের মধ্যে আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, একটা ব্লাড প্রেশার মেশিন, একটা গ্লুকোজ মেশিন, একটা অক্সিজেন স্যাচুরেশন মেশিন, একটা ওয়েট স্কেল, একটা হাইট স্কেল, একটা ফ্যাট স্কেল, একটা অক্সিমিটার, একটা থার্মোমিটার, আর একটা সিঙ্গেল লিড ইসিজি টু সি দ্য আর্টেরিয়াল হার্ট কন্ডিশন। এই সব কিছু মিলে একটা কিট। এবং এই কিটের সবচেয়ে বড় বিউটি হচ্ছে এই কিটে থেকে ডেটা আপনি কোনো ম্যানুয়ালি দেখেন না, এবং আপনাকে ওই ম্যানুয়ালিও কিছু এন্ট্রি করতে হয় না মোবাইলে। এটা আইওটি, ইন্টারনেট অফ থিংস, যে ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের সাথে মোবাইল কানেক্টেড। তাইলে এই কিটটা তার কাছে আছে, তাকে আমি শিখাবো যে এই কিটটা কীভাবে ইউজ করতে হয় আর এই অ্যাপটা কীভাবে চালাইতে হয় এটা শিখাবো। তাহলে সে প্রথমে যখন একটা ফ্যামিলিকে এই সিস্টেমের মধ্যে রেজিস্টার করবে, সিস্টেম অটোমেটিক্যালি জেনে যাবে এই ফ্যামিলিতে কে কে আছে, কার বয়স কত, কে ফ্যামিলি হেড, কে ছেলে, কে মেয়ে, এবং কার কি কোমরবিডিটি আছে, কে প্রেগনেন্ট। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম অটোমেটিক্যালি তার ব্রেন দিয়ে সে কমিউনিটি হেলথ ওয়ার্কারের বলবে, তুমি আজকে যে বাড়িতে আসছো সেই বাড়িতে 2 বছরের একটি বাচ্চা আছে, তাকে 2 বছরের জন্য যে গ্রোথ মনিটরিং আছে সেটা দিবা, এবং সেটা কিভাবে দিবা সেটাও ইনস্ট্রাক্ট করতেছে। এবং দেওয়ার পরে তার যদি কোনো ধরনের রিস্ক থাকে, সেই রিস্ক হলে তাকে কি করতে হবে সেটা বলবে। ওই বাসায় প্রেগনেন্ট মা আছে, এই মাকে, অর্থাৎ পুরো ফ্যামিলির ডাটাটা চলে আসছে, একজন ব্যক্তি গেলেই সবার ডাটাটা নেওয়া হচ্ছে। এবং ওই প্রেগনেন্ট মাকে আজকে যে কাউন্সেলিংটা হবে, এটা তার কত মাসের প্রেগনেন্সি, এটা কি 7ম মাসের প্রেগনেন্সি, তাহলে কি 7ম মাসে তার কি একটা আল্ট্রাসাউন্ড করা দরকার কিনা, তাহলে ওকে বলবে যে তুমি কিন্তু আল্ট্রাসাউন্ড করতে যাইতে হবে, কোথায় যাবে সেটা বলবে। এবং ওইখানে ওরা যদি কোনো কোশ্চেন করে, কোশ্চেন করলে ওই কোশ্চেনের সব আনসার তো আমার হেলথ ওয়ার্কার জানবে না। আমার এই এআই সিস্টেমের মাধ্যমে একটা মেডিকেল জিপিডি আছে, যা বাংলায় চ্যাট জিপিডির মতো যে কোনো কোশ্চেন করলে মেডিকেলি ভ্যালিডেটেড আনসার দিতে পারে। সেই আনসার দেওয়ার পরে সেই আনসারটা সে তার লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। ও বাংলায় আনসার দিল, আমরা চিটাঙের ভাষা হলে চিটাঙের ভাষায় বলবে, সিলেটের ভাষা হলে সিলেটের ভাষা বলবে। বলার পরে তাহলে পুরো ফ্যামিলির হেলথের এডুকেশন, হেলথের স্ক্রিনিং, হেলথের রিস্ক অ্যাসেসমেন্ট। এখন রিস্ক পাইলে কী করতে হবে, সাথে সাথে সিস্টেম অটোমেটিক্যালি তাকে গাইড করবে যে এই মুহূর্তে তুমি ডাক্তারের সাথে কথা বলো, ওর ডাক্তারের সাথে টেলিফোনে পরামর্শ নিলে বা ভিডিও কলে পরামর্শ নিলে হবে। অথবা এখানে এমন একটা সিচুয়েশন আসলো যে সিচুয়েশনে তার একটা ফিজিক্যাল অ্যাটেনশন দরকার, তাহলে আমি হেলথ ওয়ার্কারের মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমি সবার প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি আমরা যদি সামারি করি তাহলে ব্যাপারটা এরকম হতে পারে, যেমন একজন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর শুধু গিয়ে ফ্যামিলি রিলেটেড কাউন্সিলিং করছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলিংটা করে চলে আসছেন, উনি আর কোনো ডাটা নিচ্ছেন না, কিংবা আদার ফ্যামিলি মেম্বারকে উনি ইনভলভ করছেন না। বাট উনি একজন সেই একই ব্যক্তি একটা ডিভাইস নিয়ে যাচ্ছেন, একটা হেলথ কিট নিয়ে যাচ্ছেন, কিন্তু পুরো ফ্যামিলির অল হেলথ রিলেটেড ডাটা নিচ্ছেন। একই সঙ্গে একজন ব্যক্তির অনেকগুলো কোমরবিডিটিস থাকতে পারে, তাহলে শুধু ফ্যামিলি প্ল্যানিং না, উনি আসলে একজন ব্যক্তির অল ডাটা নিচ্ছেন, পুরো ফ্যামিলির সবার এরকম অল টাইপস অফ ডাটা নিচ্ছেন, যেগুলো তারা এখানে কাভার করছে এই প্রজেক্টে। যেগুলো শুধু ডাটা নেওয়া না, এখানে কয়েকটা জিনিস। প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে এডুকেশন। তাহলে প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার সবগুলো জায়গায় এখানে কভার করা হচ্ছে। এক্স্যাক্টলি। সো আপনাকে এডুকেশন দিচ্ছে এবং বয়স অনুযায়ী স্ক্রিনিং। যেমন ধরেন আপনার বয়স 60 হয়ে গেছে, আপনার এখন প্রতি মাসে একটু ডায়াবেটিসটা চেক করা দরকার। আপনার বয়স 40 হয়ে গেছে, অ্যাটলিস্ট প্রতি 3 মাস পর আপনার ব্লাড প্রেশার চেক করা দরকার। আমার যত ইমার্জিং ডিজিজ আছে, সকল ইমার্জিং ডিজিজের জন্য স্ক্রিনিং করা। যেমন আপনার একটা মেয়ে, তার বয়স 18+, মানে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে। আমরা এআই বেসড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোটোকল তৈরি করছি, হুইচ ইজ ক্লিনিক্যালি ভ্যালিডেটেড। তাহলে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা আর্লি ওয়ার্নিং সাইনগুলো ইউজ করতে পারছি। এক্স্যাক্টলি। প্রত্যেকটা মানুষকে তার বয়স অনুযায়ী তার কি কি করা দরকার সেটা করতে পারছি। এরপরে যদি রিস্ক থাকে টেলিমেডিসিন। এরপরে এখানে শেষ না, আমার যে ইউনিয়নে যে হেলথ সেন্টারটা আছে ওইটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি জিপি সেন্টারে, এবং ওইটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন। ওইখানে আমার ডাক্তার থাকবে, নার্স থাকবে, মিডওয়াইফ থাকবে, এবং যারা থাকবে সবাই টেকনোলজি ইউজ করে সার্ভিস দিবে। সেই জন্য সার্ভিসের কোয়ালিটি এনশিওর হবে। একজন রুগীর সাথে একজন জিপি কত টাইম ধরে
কথা বলছেন, 10 মিনিট ধরে কথা বলা, কি রোগ নির্ণয় করে কি ওষুধ দিচ্ছেন তার ক্লিনিক্যাল অডিট হচ্ছে। এতে করে কি হচ্ছে, একজন ফিজিশিয়ান তার ইমপ্রুভমেন্টের স্কোপগুলো পাচ্ছেন, একজন নার্স তার ইমপ্রুভমেন্টের স্কোপগুলো পাচ্ছেন, একজন প্যারামেডিক, এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আপনি জানেন আমাদের 50% সি সেকশন বাংলাদেশে। তাহলে আমি ডোর স্টেপে গিয়ে গিয়ে প্রতিটা মাকে যদি বলি, মা বা আমার প্রেগনেন্ট মহিলাকে যদি বলি সি সেকশন কোনো সলিউশন না, নর্মাল ডেলিভারি ইজ এ সলিউশন, এবং সেই নর্মাল ডেলিভারিটা ইউনিয়ন সেন্টারে হবে মিডওয়াইফের মাধ্যমে। এবং যদি কোনো রিস্কি প্রেগনেন্ট মা থাকে তাকে আর্লি আইডেন্টিফাই করে নিয়ে এসে জিপি দেখবে, এবং জিপি যদি মনে করে এটার রিস্ক আছে তাহলে তাকে উপজেলাতে রেফারাল করবে। সামারি করতে পারি যে যারা স্বাস্থ্য প্রশাসক আছেন, স্বাস্থ্য ব্যবস্থাপক যারা আছেন, এটি আসলে মোটা দাগে তাদেরকেও হেল্প করছে। অর্থাৎ ডিসিশন মেকিং এ তার ইউনিয়নে বা তার উপজেলায় লার্জলি যদি আমি চিন্তা করি, তাহলে এই জায়গায় কতজন ডায়াবেটিক পেশেন্ট আছে, কতজন হাইপারটেনসিভ, কতজন প্রেগনেন্ট মাদার, কতজন এলডারলি পেশেন্ট আছে, এবং ইপিআই এর জন্য উপযুক্ত বাচ্চা আসলে কতজনের কাভারেজ হয়েছে, কতজনের কাভারেজ হলো না। অর্থাৎ একটা মাল্টি সেক্টরাল পুরো পিকচারটাই কিন্তু ঘরে বসেই দেখা যাচ্ছে। এবং স্বাস্থ্য ব্যবস্থাপক প্রয়োজনে তার ডিমান্ড সাইডে যদি কিছু গ্যাপ থাকে তাহলে উনি এটাকে জন্য রিকুইজিশন দিতে পারছেন আগেই, আবার প্রয়োজনে উনি ডাক্তারও পাঠাতে পারছেন যখন আর্লি ওয়ার্নিং সাইন দেখা যাচ্ছে, উনি হেলথ এডুকেশনটাকে উনি প্ল্যান করতে পারেন। কিন্তু আমার কাছে কেন ভয় পাচ্ছি স্যার, এটা হেলথ বাজেটের উপর বিরূপ প্রভাব ফেলবে কিনা, এই জায়গাটা আপনি আসলে কিভাবে চিন্তা করছেন? আমি বাজেট বলার আগে আপনাকে যদি পুরো মডেলটাকে সামারাইজ করি, আমরা তো একটু রুরাল নিয়ে কথা বললাম, একটু আরবান নিয়েও কথা বলি। আপনি রুরালে যদি দেখেন, রুরালের মানুষ কিন্তু মানুষের ধনী গরিবের ডিফারেন্সটা অত বেশি না। রুরালের মানুষজন কিন্তু একবেলা সার্ভিস নিলে হবে, যেমন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সার্ভিস নিলে হবে। কিন্তু আরবানে যদি আসেন, আরবানের লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট। আরবানে কেউ সকালে আসবে, কেউ বিকেলে আসবে। সেম মডেলটা আমরা আরবানে যদি করি, আরবানে একটু ভেরিয়েশন আছে। আরবানের জন্য লাগবে, আমি বলি সকাল 8:30 থেকে রাত 9:30, 2 শিফটে, এবং 2 জন করে ডাক্তার, কারণ আরবান পিপলের চয়েস বেশি। কারণ আমি মেয়ে ডাক্তার কাছে যেতে চাই, আমি ছেলে ডাক্তার কাছে যেতে চাই, আমি সকালে যেতে চাই অথবা রাতে যেতে চাই, সেটা আমাকে এনশিওর করতে হবে। তার মানে আরবানের যে ওয়ার্ড ভিত্তিক ওই জিপি সেন্টার হবে, সেই জিপি সেন্টারে আমার 2 শিফটে 2 জন করে ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার থাকবে, এবং কম্প্রিহেন্সিভ যে রুরালে যে সেবাটা বললাম সেটা এখানে হবে। এবং আরবানে কিন্তু আমার ঘরে ঘরে ঢুকতে দিবে না, কারণ আরবানের কালচারের কারণে। কিন্তু আমার বাসার নিচে নিচে গিয়ে গিয়ে আমি হেলথ ক্যাম্প করে সবাইকে এডুকেট করতে পারবো। আরেকটা জায়গা আমরা অনেক সময় মিস করি, সেটা হচ্ছে আমার কর্পোরেট অফিস বা ফ্যাক্টরি। আপনি জানেন বিদেশে হেলথ কেয়ার ছাড়া আপনি কাউকে কিন্তু কোনোভাবে এমপ্লয় করতে পারবেন না। আমাদের দেশে এই ফ্যাক্টরি বেসড অফিসের হেলথ কেয়ার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অতটা সিরিয়াসলি এখনো পর্যন্ত দেখছে না, এটা এখনো শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে। সো আমরা আইএলওর সাথে মিলে আমরা এই ফ্যাক্টরিগুলোর সাথে কিভাবে হেলথ কেয়ারের কমপ্লায়েন্স করা যায়, লেবার ল লেবার অ্যাক্ট মিলে সেখানে করছি। তার মানে এই যে আইজিপি মডেলটা, সেই আইজিপি মডেলটা আমার ওয়ার্কারদের বা এমপ্লয়ীদের প্রিভেন্টিভ চেক আপ, প্রাইমারি কেয়ার, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রেফারাল এনশিওর করতে পারে। আরেকটা জায়গা বাংলাদেশ হেলথ কেয়ারের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল, সেটা আমাদের ওষুধের দোকান, ফার্মাসি। আপনি জানেন ওষুধ দোকানে গিয়ে আপনি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক এবং যে কোনো ধরনের প্রেসক্রিপশন মেডিসিন কিনতে পারবেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ 45% কোনো না কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং 2050 সালে যেই প্যান্ডামিকটা আসবে সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যান্ডামিক। আমরা কিন্তু ওই মডেলটাও আমরা হচ্ছে যে এআই দিয়ে কিভাবে ফার্মাসিগুলোকে বোথ সেলার সাইডে এবং বেনিফিট সাইডে কিভাবে তাদেরকে এম্পাওয়ার করতে পারি, সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করতে পারি, যে ভাই তুমি ডাক্তার না দেখাইয়া ওষুধ দোকানের পরামর্শে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু খাবা না, এবং এই সিস্টেমটা এনশিওর করবে। আমি যদি মোটা দাগে আপনাকে পুরো জিনিসটাকে সামারাইজ করি, আমার রুরাল, আমার আরবান, আমার ফ্যাক্টরি, ফার্মাসি যেখানে যাই, আমার প্রত্যেকটা সিটিজেনের একটা করে স্বাস্থ্য অ্যাকাউন্ট। আমার যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরকম একটি স্বাস্থ্য অ্যাকাউন্ট, যে স্বাস্থ্য অ্যাকাউন্টে আমার প্রত্যেকটা হেলথের ডাটা, আমার প্রিভেন্টিভ চেক আপ, এডুকেশন, স্ক্রিনিং, রিস্ক অ্যাসেসমেন্ট, ডাক্তারের কাছে গেছি, ডায়াগনোসিস করছি, টেস্ট করছি, হসপিটালে গেছি, আবার ফলো আপ করছি, কি ওষুধ খেয়েছি, সব কিছু ডেটা যদি আমি আনতে পারি, তাহলে এই ডেটা ইউজ করে, এআই ইউজ করে ভবিষ্যতে আমার কোন এলাকায় স্বাস্থ্যের কি অবস্থা, যেটা একটু আপনি বললেন, এবং কার কি দরকার, ভবিষ্যতে কার কিডনি ডিজিজ হবে, হার্ট ডিজিজ হবে, সব কিছুই আমরা আনতে পারবো। একটি প্রশ্ন আমি জেনে নিতে চাই, সেটি হলো যে আমাদের প্রস্তাবনায়, আমাদের যে প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনে ইউনিক হেলথ আইডির কথা বলা আছে, অর্থাৎ সবার জন্য একটি সুনির্দিষ্ট ইউনিক আইডি হবে। বিভিন্ন রকমের তথ্য আছে, কেউ বলছে যে আপনার এনআইডিটাকে ব্যবহার করা যেতে পারে, কিংবা আরও কিছু ডাটা আমাদের আছে। তো এই ব্যাপারে আপনি কিভাবে চিন্তা করেছেন? স্বাস্থ্য অ্যাকাউন্ট বা হেলথ আইডি করা বাংলাদেশের জন্য
খুবই সহজ। জি, এটার জন্য খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নাই। আমাদের কাছে একটা গোল্ড মাইন আছে। সেই গোল্ড মাইনটা হচ্ছে কোভিড-19 আমরা বাংলাদেশের 13 কোটি মানুষকে এনআইডি অথবা বার্থ আইডি ভেরিফাই করে ভ্যাকসিন দিছি। তার মানে প্রত্যেকটা মানুষ ভেরিফাইড। আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল এনআইডি ভেরিফাইড। সো আমি যদি কোভিড-19 13 কোটি মানুষের ভেরিফাইড ডাটাটাকে নিয়ে জাস্ট 2 মান্থের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজিলি ডিক্লেয়ার করতে পারে যে আমি 13 কোটি মানুষের হেলথ আইডি ক্রিয়েট করতে পারছি। এটা একটা ট্রান্সফরমেশন জাস্ট। তার সাথে মানে আমাদের 18 কোটি মানুষের মধ্যে 13 কোটি মানুষেরটা পেয়ে যাচ্ছে আমরা 2 মাসের মধ্যে। এটা অলরেডি ডাটা রেডি আছে, আমাকে শুধু ইউজ করতে হবে। আর এরপরে আগামী 6 মাস 1 বছরের মধ্যে 18 কোটি মানুষের হেলথ অ্যাকাউন্ট করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং এই জিনিসটার অ্যাডভোকেসি আমি গত 3 বছর ধরে করে যাচ্ছি। এখন এটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের দেখেন কয়েকটা জিনিস আমার এই মডেলের মাধ্যমে, আমার এটার মাধ্যমে সবার হেলথ অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। তার মানে একটা রিকমেন্ডেশন হয়ে গেল। আরেকটা হচ্ছে যে আমাদের পলিসি মাধ্যমে এটার জন্য সবার জন্য এটা সাংবিধানিক রাইট এবং সবার জন্য স্বাস্থ্যসেবা ফ্রি করা। আপনি যে কোশ্চেনটা একটু আগে করেছেন যে আমার এই মডেলে খরচ মনে হয় অনেক হবে, কারণ এখানে এই টেকনোলজি ইউজ করতে হবে। কথা আসছে হেলথ কেয়ার ফাইন্যান্সিং এর অনেকগুলো কথা আসছে, স্বাস্থ্যগত অর্থায়ন, যেমন সেখানে কর বেসড, কর নির্ভর একটা অর্থায়নের কথা বলা আছে। তাহলে আবার সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্সের কথাও বলা হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স অথবা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের টপিকসটাও আলোচনায় এসেছে। তাহলে এটা কি এর সঙ্গে একই রকম হবে না একটু ডিফারেন্ট হবে? হেলথ বাজেটের মধ্যে কিভাবে এটাকে আপনি চিন্তা করছেন? আমরা অনেক সময় মনে করি যে একটা ভালো স্বাস্থ্যসেবা দিতে অনেক টাকা লাগবে, সরকারের কাছে টাকা নাই, সেজন্য ভালো স্বাস্থ্যসেবা আমরা দিতে পারবো না। আমি এটার সাথে ফুললি ডিসএগ্রি করি। আমি মনে করি সরকার জাস্ট পলিসি করবে, স্বাস্থ্যসেবার মডেলিটি আবিষ্কার হবে। তাহলে আমার যে মডেল, আমার মডেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আইওটি বেস হেলথ কিট আছে। প্রতি ওয়ার্ডে বাংলাদেশে ধরেন 4,500 ইউনিয়ন, প্রতি ওয়ার্ডে 9টা করে আবার আছে হচ্ছে আপনার কি বলে যে ওয়ার্ড। তাহলে 4,500 ইউনিয়ন, 9টা করে ওয়ার্ড, এবং আপনার শহরে সিটি কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে। সব মিলাই আমার হিসাব অনুযায়ী রুরালে 4,500 জিপি সেন্টার করতে হবে, ইন্টেলিজেন্ট জিপি সেন্টার 4,500, আর আরবানে করতে হবে 1,500 জিপি সেন্টার। প্রতি 40 থেকে 50,000 মানুষের জন্য একটা করে ক্লিনিক করতে হবে, এবং প্রায় আমার 50,000 প্লাস হেলথ ওয়ার্কারও লাগবে। এই পুরোটা কাজ করতে মনে হয় অনেক টাকা লাগবে, কথা সত্য অনেক টাকা লাগবে। এবং এটার পিছনে আপনার খরচ হবে গ্রামে পার ফ্যামিলি পার মান্থে কম্প্রিহেন্সিভ এই সেবা দিতে খরচ হবে $1, মাত্র $1। এই $1 মধ্যে ভ্যাকসিন, ফ্যামিলি প্ল্যানিং 100 টাকায় হয়ে যাচ্ছে, 120 টাকার মতো। ভ্যাকসিন, ফ্যামিলি প্ল্যানিং, কমোডিটিস এবং ওষুধ তো আপনি সব গভর্নমেন্ট দিতে পারে না, দেওয়া সম্ভব না। এই 3টা জিনিস বাদ দিয়ে প্রতিটা জিপি সেন্টার এবং কমিউনিটিতে প্রায় 17 থেকে 19 জন হিউম্যান রিসোর্স, টেকনোলজি, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, ইউটিলিটি ম্যানেজমেন্ট, মেনটেনিং দ্য ফ্যাসিলিটি এবং এভরিথিং এই $1 মধ্যে থাকবে। এবং শহরের জন্য এটা হবে $3। এখন যদি আপনাকে আমি ফাইন্যান্সটা খুব সিম্পলি বুঝাই, সারা বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে, তার মধ্যে 2,70,00,000 ফ্যামিলি থাকে হচ্ছে রুরালে, আর 1,30,00,000 ফ্যামিলি থাকে হচ্ছে আরবান এরিয়াতে, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি। তাহলে এই 6,000 ক্লিনিক, এই ফ্যামিলি আপনি যদি হিসাব করেন $1 ইন্টু 2,70,00,000 ফ্যামিলি 12 মাস, আর একটা হচ্ছে $3 ইন্টু 1,30,00,000 ফ্যামিলি 12 মাস, সব মিলাইলে আমি যদি ডলার হিসাব করি রাফলি $1 বিলিয়ন। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 12,000 কোটি টাকা। এখন এটা যদি বলি সরকার 10 থেকে 12,000 কোটি টাকা কোত্থেকে দিবে, এটা তো সবার জন্য একটা এই 10 থেকে 12,000 কোটি টাকার প্রস্তাব নয় আমি বলতেছি। আপনি যে মোবাইল ইউজ করেন না, বাংলাদেশে সবাই আমরা মোবাইল ইউজ করি। বাংলাদেশে 19 কোটি মোবাইল ফোন আছে। আমি ধরে নিচ্ছি 1-2 কোটি মোবাইল ফোন অতটা অ্যাক্টিভ না, তাহলে আমার তো 16-17 কোটি মোবাইল ফোন তো আছে। আমরা হিসাব করেছি ফাইন্যান্সিয়ালি যে এই 17 কোটি মোবাইল ফোন যদি ডেইলি $1, সরকার একটা আদেশ জারি করবে যে ভাই সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ফ্রি, সেই ফ্রিকে এনশিওর করার জন্য ডেইলি $1 করে দিব। আপনি চিন্তা করেন তো, আমি মোবাইল ইউজ করি, আমি ডেইলি $1 দিব। আমার মনে হয় এটি তো আমাদের প্রস্তাবনায়ও আছে, বাংলাদেশ নির্ভর স্বাস্থ্য ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের কথাও বলা হচ্ছে, যেখানে ন্যূনতম একটা টাকা জমা দেওয়ার বিষয় কিন্তু প্রস্তাবনায়ও আছে। হ্যাঁ, আপনি দেখেন, আমি কিন্তু
আপনাকে প্রাইমারি হেলথ কেয়ারটা বলছি যে নিয়ারলি $1 বিলিয়ন লাগবে, তাহলে আমি যদি $1 করে দেই, আপনি দেখেন তো কত টাকা হয়, প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকা ডেইলি $1 করে দিলে আমার আর লাগবে কত, 2 থেকে 3 হাজার কোটি টাকা। সেই টাকাটা হচ্ছে আপনি দেখেন সুগারি বেভারেজ, সিগারেট, তামাক, এগুলোর মধ্যে যদি আমি, এখন তো আমরা ট্যাক্স নেই, এনবিএস সে ট্যাক্স নেই গভর্নমেন্টের, আমি এর উপরে হেলথ ট্যাক্স বসাবো, কারণ আমরা চাই না মানুষ বেশি সুগারি বেভারেজ খাক, কারণ এগুলো আমাদের হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করছে, আমরা চাই না তামাক খাক। তাহলে এখানে যদি এডিশনালি আমি হেলথ ট্যাক্স অ্যাড করি, তাহলে আমি আরো 3 হাজার কোটি টাকা পাবো। দেখেন সরকার কিন্তু একটা ইকোনমিক সার্কেলের মাধ্যমে প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা আর্ন করছে, যেই 10 থেকে 12 হাজার কোটি টাকার মধ্যে আপনি 6 হাজার ক্লিনিক, 50 হাজারও প্লাস হেলথ ওয়ার্কার দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস আইজিপি মডেল টেকনোলজির মাধ্যমে সারা বাংলাদেশে সবার জন্য ফ্রি প্রাইমারি কেয়ার এনশিওর করতেছেন। সরকারের এখানে কর্তব্য কি, জাস্ট পলিসি সাপোর্ট, আর কিছুই নাই। আর এই কাজটা হইতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বা স্ট্র্যাটেজিক পারচেজিং বা পিপিপি মডেল। আমরা জানি যে আমাদের সরকারের বিভিন্ন ইনএফিসিয়েন্সি আছে, অনেক মিসম্যানেজমেন্ট হয়, কারণ সরকার তো অনেক বড়। আপনি তো অলরেডি এই প্রজেক্ট নিয়ে কিছু কাজ করছেন, সেখানে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, অভিজ্ঞতাটা কেমন? আপনি জানেন আমি রুরালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাথে প্রায় 63টা ইউনিয়নে প্রাইভেটলি সরকারের বাহিরে এই মডেলটা ইমপ্লিমেন্ট করছি এবং এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আমার সায়েন্টিফিক পেপার আছে, ইভ্যালুয়েশন আছে এবং জনগণ অর্থাৎ বিদেশি সবাই বলছে ভালো। দাতা সংস্থা বা ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন যারা আছে তারা এটাকে ইভ্যালুয়েট করছে এবং তারা দেখেছে যে আউটকামস, এটা প্র্যাকটিক্যালি এটা রেসপন্স আছে। এবং আপনি জানেন শহরে আমরা ইউনিসেফ এবং সুইডেন সিডার মাধ্যমে 6টা ক্লিনিক 6টা বস্তিতে ইমপ্লিমেন্ট করেছি। এবং আপনি জেনে খুশি হবেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার ওনারা ভিজিট করেছেন, 3 ঘন্টা ছিলেন এবং ওনারা এই মডেলে আরো করতে চান। আইজিপি মডেল আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ভিজিট করেছেন এবং তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এবং আপনি কি, আমি স্যার জানতে চাই যে আমাদের যে স্বাস্থ্য কমিশন যেটা আছে সেখানে আপনি আপনার প্রস্তাবনাগুলো উত্থাপন করেছিলেন কিনা বা আপনার সেখানে ফিডব্যাক কেমন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? স্বাস্থ্য সংস্কার কমিশনের সাথে আমার কয়েকবারে মিটিং হয়েছে এবং আমি অফিসিয়ালি চিঠি দিয়েছি সংস্কার কমিশনকে যে আমার যে আইজিপি মডেল বা তার প্রিভিয়াস অভিজ্ঞতা কি করা উচিত সেগুলো দিয়েছেন। আমার কাছে মনে হয় ওনারা স্বাস্থ্য সংস্কার কমিশন ওনাদের রিপোর্টে তার রিফ্লেকশন আনার চেষ্টা করেছেন এবং আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে ধন্যবাদ দিই। আশা করি যে আপনি যে আইজিপি মডেলটা নিয়ে আসছেন সেটা হয়তো বাংলাদেশ সরকার খুব সক্রিয়ভাবে বিবেচনা করবে। স্যার আমি আরেকটা টপিকসে একটু আসতে চাই, ডিজিটাল হেলথেরই অন্যান্য বিষয় নিয়ে। তো ডিজিটাল হেলথ অনেক ভ্যাস্ট একটা বিষয় আসলে। অ্যাকচুয়ালি আমরা প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কথা বলছিলাম কীভাবে ডিজিটাল হেলথকে সেখানে কাজে লাগানো যায় এবং আপনি সেটাতে সাকসেসফুল আলহামদুলিল্লাহ। সেখানে ওয়ার্কিং মডেল আছে, বাস্তব মানে প্রায় রিয়েল মডেল আছে এবং যেখান থেকে আউটকাম এসেছে, পজিটিভ আউটকাম এসেছে এবং সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা সেটাকে ভিজিট করেছেন। স্যার আমরা জানি যে আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছেন, চিকিৎসক আছেন, তারা বিভিন্ন সময়ে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন, বিভিন্ন ধরনের অ্যাসল্টের ঘটনা আমরা শুনে থাকি। আবার আমাদের রোগীরাও অনেক সময় বিভিন্ন ধরনের অস্বস্তি প্রকাশ করে থাকেন, তারা ত্রুটিপূর্ণ চিকিৎসার ব্যবস্থার কথা বলে থাকেন কিংবা আস্থাহীনতায় ভোগেন। প্রতি বছর 10 লক্ষ মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা নিতে। তো আমি যদি ডিজিটাল হেলথের কথা আসি, ডিজিটাল হেলথে কি কোনো রোল আছে যে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার বিষয়ে তারা কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? আপনি একবারে চমৎকার একটা কথা বলছেন। আমি তাহলে আগে আমার মডেলের আপনি যে সিকিউরিটি কথা বলছেন সেটা একটু অ্যাড করে আসি। আমার এই মডেলে একটা জিনিস আছে, আপনি উবারের মধ্যে জানেন, উবারে যদি আপনি ইউজ করেন, আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার ড্রাইভারকে রেট করবেন, ড্রাইভার আপনাকে রেট করবে, তার মানে ইট এনশিওর সেফটি বিটুইন প্যাসেঞ্জার অ্যান্ড ড্রাইভার। আমাদের এই মডেলে জিপি সেন্টারে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে জিপি সেন্টার কী ধরনের সার্ভিস দিল, আপনি সেবা পেয়ে সন্তুষ্ট হলেন কিনা, আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন। ওইখানে একটা সিস্টেম আছে সন্তুষ্টি বুথ বলি, বুথে কি বলবেন যে আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ এ ফিজিশিয়ান আপনারও রাইট আছে, পেশেন্ট আপনার সাথে যদি অ্যাসাল্ট করে সেটার জন্য প্রতিটা পেশেন্টকে প্রেসক্রিপশন দেওয়ার পরে আপনার কাছে আসবে এই পেশেন্টটার আপনি স্যাটিসফাইড কিনা, এই পেশেন্ট আপনার সাথে কোনো মিসবিহেভ করেছে কিনা। তার মানে দেখেন এখানে কিন্তু আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করছি, বোথ প্রোটেক্টিং দ্য সেফটি অ্যান্ড প্রাইভেসি অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য প্রোভাইডার। এবং এই জিনিসটার সাথে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় কমপ্লেন করি ডাক্তার আমাকে ভুল চিকিৎসা করছে বা করে নাই। আবার আমি অনেক সময় আপনি জানেন অনেক ঘটনা ঘটছে, আমরা রোগীরা অনেক সময় ডাক্তারদেরকে মিসবিহেভ করি এবং ডাক্তারদেরকে মারধর করি। এটা খুবই খুবই দুঃখজনক। এটার কারণ হচ্ছে আমাদের সিস্টেম সোফার আমাদের প্রোভাইডারদেরকে এবং আমাদের বেনিফিশিয়ারিদেরকে প্রোটেক্ট করে নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সেই জায়গাটার মধ্যে কম্প্রিহেন্সিভলি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আনতে সম্ভব। কীভাবে? আপনি অ্যাজ এ রোগী হিসাবে আপনি কি
করলেন, কি দিলেন, সব কিছু ট্র্যাক হবে এবং অ্যাজ এ প্রোভাইডার হিসেবে আপনি কি করলেন সেটাও থাকবে। আমরা অনেক সময় একটা ডিলেমার মধ্যে ভুগি যে আমার যদি অ্যাজ এ ডাক্তার হিসেবে সকল কিছু রেকর্ড হয়ে যায়, আমি যদি ভুল করি তাহলে আমাকে মনে হয় বিপদে পড়তে হবে। কিন্তু আপনি জানেন সারা পৃথিবীতে ক্লিনিক্যাল অডিট ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। আর হেলথ কেয়ারে বিং এ ফিজিশিয়ান আপনার এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আপনার প্রোটোকল। এভরি সার্ভিস ইন হেলথ কেয়ার ইজ এ প্রোটোকল ডিভেন, এবং এই প্রোটোকলটা কি হচ্ছে, আমরা যে কোনো ধরনের ডিজিজের জন্য, ইভেন কোভিডের সময়ও আপনি কোভিডকে কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা WHO একটা গাইডলাইন থাকে এবং তার আলোকে প্রতিটা দেশে তাদের ন্যাশনাল গাইডলাইন তৈরি করে। সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা প্রোভাইডারকে, নার্স হোক, প্যারামেডিক হোক, আর ফিজিশিয়ান হোক, আর স্পেশাল হোক, তারা সেই প্রোটোকল মেনটেন করে কাজটা করে। এবং আমি মনে করি কোনো ফিজিশিয়ান সে তার প্রোটোকলের বাহিরে যায় না। এখন আরেকটা হচ্ছে প্রোটোকলের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা এক্সপিরিয়েন্স। বিং এ ফিজিশিয়ান আপনি যখন এই প্রোটোকলটা ইউজ করতে করতে আপনি কিন্তু মানে ট্রেন্ড হবেন যে এই প্রোটোকলের বেস্ট ইউটিলাইজেশন কেমনে করা যায়, ঠিক না? তাহলে আপনি দেখেন আমাদের দেশে একটা কিন্তু খুবই ডিসক্রিমিনেশন আছে, সেটা হলো আমি বলি সোশ্যাল ডিসক্রিমিনেশন। আমি যদি বলি নিউরোসায়েন্স বা কিডনিতে, আমি যদি বলি অমুক ডাক্তার সবচেয়ে সেরা, এখন অমুক ডাক্তার সবচেয়ে সেরা হওয়ার কারণে ওনার কাছে ডেইলি 200 রোগী যায়, কিন্তু আপনি একজন ইয়াং ডাক্তার, আপনি একদিন সেরা হবেন, কিন্তু আপনার দরকার কি মোর পেশেন্ট। তাহলে এখানে কিন্তু একটা কি হিউজ প্রেশার হচ্ছে। যিনি সিনিয়র ডাক্তার উনি তো আসলে সকল রোগী দেখার দরকার নাই, উনি ভেরি কমপ্লিকেটেড কেস দেখবেন, আর যিনি ইয়াং ডাক্তার তিনি জেনারেলগুলো দেখবেন। তাহলে এখানে রেফারাল সিস্টেম ইজ ভেরি ক্রিটিক্যাল। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফারাল সিস্টেমকে এনশিওর করবে, এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনার এখানে দুইটা জিনিস হবে, যে আপনার লোডটাকে স্টেবিলাইজ করতে পারবেন, যে সব রোগী আপনি দেখার দরকার নেই, আর সিস্টেম এমনভাবে হবে আপনার কাছে সকল রোগী আসবে না। তাহলে কি হচ্ছে, ইয়াংরা অপরচুনিটি পাবে ট্রেন্ড হওয়ার জন্য, আর যারা ট্রেন্ড সিনিয়র তাদের লোড কমবে, তারা রুগীকে সাফিসিয়েন্ট টাইম দিতে পারবে। আপনি জানেন বিভিন্ন সময় বলা হয় রুগীকে 1 মিনিট 2 মিনিট টাইম দেওয়া হয়, আসলে 1-2 মিনিট টাইম দেওয়া ঠিক না। আমাদের এই সিস্টেমে আমরা রাখছি একটা রুগী স্ট্যান্ডার্ড 10 মিনিট করে টাইম পাবে। আপনি জেনে খুশি হবেন স্বাস্থ্য সংস্কার কমিশন বলছে রুগীদেরকে 10 মিনিট টাইম দিতে হবে, এবং আমরা গত 3 বছর ধরে আমাদের আইজিপি ক্লিনিকে এই যে ঢাকাতে আমরা ওইটা প্র্যাকটিস করি, এবং আমাদের সিস্টেম ট্র্যাক করে কোন রুগীকে আমরা কত মিনিট। স্যার আমরা কথা বলছিলাম চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা, তাহলে এই যে রোগীদের যে জায়গাটা আছে, রোগীদের সাইড থেকে যদি আমরা বলি যে রোগীদের মধ্যে যে আস্থাহীনতা বা আস্থার সংকট যে কারণে তাদের সেবারে চলেছে, এই জায়গাটা আসলে কোন বিষয়গুলোকে আপনি মানে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, এবং একই সাথে ডিজিটাল হেলথ বা ডিজিটাল ট্রান্সফরমেশন এই জায়গাটা কিভাবে আসলে এই আস্থা জায়গাটায় কাজ করতে পারে? আস্থাটা কখন আসে? আমি যদি আপনাকে খুব সিম্পল কথা বলি, আজকে কি 10 বছর আগে যখন বিকাশ শুরু হয়েছে কেউ কি বিকাশকে বিশ্বাস করতো? সবাই বিশ্বাস করতো মোবাইলের মধ্যে টাকা পাঠাবো, টাকাটা বাতাসে উড়ে যাবে, পাবো না। কিন্তু গত 5 বছরে ওরা দেখলো যে ডিজিটালি টাকা পাঠাইলে টাকা মানুষের হাতে পৌঁছায়। সেই কারণে আজকে এখন মানুষ কি বিকাশে টাকা পাঠানোর মধ্যে ন্যূনতম কোনো অবিশ্বাস নাই। ঠিক ডিজিটাল ট্রান্সফরমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবার হেলথ রেকর্ড, সবার হেলথের ইনফরমেশন তার হাতের মুঠে চলে আসবে, এবং ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে মানুষের হেলথ এডুকেশন বেড়ে যাবে। হেলথ এডুকেশন বেড়ে গেলে মানুষ হেলথ শিক্ষায় বেশি শিক্ষিত হবে, এবং সেই রেসপেক্টে মানুষ চ্যাট জিপিটির মতো মেডিকেল জিপিটিকে যখন কোনো কিছু জিজ্ঞেস করবে সে যখন সঠিক আনসার দিবে, মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে, এবং আমার ডক্টর এবং বা প্রোভাইডার এবং বেনিফিশিয়ারির মাধ্যমে যে অবিশ্বাস সেটা কমে যাবে। এবং এখানে সবচেয়ে বেশি বেনিফিট হবে আমাদের যে কষ্টার্জিত ডলার, সেটা বিদেশে যাবে না। আমরা এখন মনে করি বছর প্রায় 50,000 কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, এই শুধুমাত্র লোকেরা বাইরে দেশের বাইরে চিকিৎসা বলে। আমি আপনাকে যদি বলি, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম $5 বিলিয়ন বিদেশে চলে যায়। আমি ওই দিন শান্ত হব যেদিন $5 বিলিয়ন বিদেশে না দিয়ে উল্টা $5 বিলিয়ন নেইবারিং কান্ট্রি থেকে এখানে নিয়ে আসবো। এবং আমাদের সুবিধা হচ্ছে আমরা একটা হোমোজিনিয়াস কান্ট্রি, আমরা যদি করতে পারি। আমি বলি, আমরা অনেক সময় বলি ইন্ডিয়ার হেলথ কেয়ার আমাদের চেয়ে ভালো। কেউ সাহেব ভালো জানেন, ওদের সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ারে ভালো, কিন্তু প্রাইমারি কেয়ারে তারা নট গুড। আমরা যদি প্রাইমারি কেয়ার ভালো করতে পারি, এই আইজিপি মডেল
ডক্টর ইউনূস স্যারের যেরকম হচ্ছে উনি একেবারে মানুষের ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছেন না মাইক্রোফাইন্যান্স মডেলের মাধ্যমে, এই আইজিপি মডেলের মাধ্যমে আমরা মানুষের ঘরে ঘরে ক্লিনিক নিয়ে যেতে পারবো এবং স্বাস্থ্যসেবা নিয়ে যেতে পারবো, এবং এই মডেল একদিন সারা পৃথিবীর জন্য মডেল হবে। আপনি জেনে খুশি হবেন আমাদের মডেল ইন্ডিয়াতে এখন পাইলট শুরু হবে, আফ্রিকাতে পাইলট শুরু হবে। তা আমরা চাই আমাদের এই মডেল বাংলাদেশে এটা ইমপ্লিমেন্টেড হবে এবং বাংলাদেশের এই মডেল সারা পৃথিবীতে যাবে, বাংলাদেশ আরও একবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা এটাকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি যে এক্সিস্টিং ম্যান পাওয়ার নিয়ে আমরা ইপিআইতে সাকসেস অর্জন করেছি, সাফল্য অর্জন করেছি, যে এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ে সাফল্য লাভ করলাম। তো ম্যান পাওয়ার তো আমাদের আছে অলরেডি, তাদেরকেই যদি আমরা একটু ট্রেন আপ করি, একটু ওরিয়েন্ট করি এই বিষয়গুলোতে, তাহলে আমরা অন্যান্য সেক্টরগুলোতেও প্রাইমারি হেলথ কেয়ারও বিশেষ করে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে বিষয়গুলো, প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে হেলথ কেয়ারের যে বিষয়গুলো রয়েছে এই জায়গাগুলোতে আমরা সাফল্য পেতে পারি। প্লাস যে সতর্কতার ইস্যুগুলো রয়েছে, যে আর্লি ওয়ার্নিং সাইন যেগুলো রয়েছে, অর্থাৎ কোন জায়গায় একটা কমিউনিটিকে, একজন গভর্নমেন্টকে কোথায় আসলে বেশি ফোকাস করা দরকার। যেমন একসময় সংক্রামক রোগ অনেক বেশি ছিল, এখন কিন্তু অসংক্রামক রোগ যেটা আপনি বলছেন নন কমিউনিকেবল ডিজিজ, এটির প্রাদুর্ভাব অনেক বেশি বাড়ছে। তাহলে কোন জায়গায় আমাকে কোথায় ফোকাস করা দরকার এই বিষয়গুলো আসলে আসবে। স্যার আমি জাস্ট এখানে একটু অ্যাড করি, হেলথ is not a one single focus things, health is a holistic things. আমরা যদি 360 প্রিভেন্টিভ প্রমোটিভ প্রাইমারি হেলথ কেয়ার এনশিওর না করতে পারি তাহলে আমরা আসলে হেলথকে আসলে কন্ট্রোল করতে পারবো না। এবং আমরা ছোটবেলায় দুইটা জিনিস পড়ে আসছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আমাদের মগজের মধ্যে এবং আমাদের প্র্যাকটিসে আনতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল ট্রান্সফরমেশন বা আইজিপি এটা কিন্তু ওই ফোকাসটাকেই আফোল্ড করে, এবং যার মাধ্যমে আমরা আসলে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্মক্ষেত্র সব জায়গায় প্রিভেন্টিভ প্রমোটিভ সুস্থ জীবন ব্যবস্থা এনশিওর করতে পারবো। তাইলে আমি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের হসপিটালের ফ্লোরে রোগী তো দূরের কথা অর্ধেক বেড খালি থাকবে। স্যার এখানে একটি বিষয় জানার বিষয় ছিল যে আপনি যেহেতু অনেকগুলো গবেষণা কাজ করেছেন এটা নিয়ে এবং রিয়েল লাইফে কাজ করছেন, হেলথ বাজেট আমরা যদি হেলথকে যে ডিজিটালাইজ করতে পারি, জিপি মডেল নিয়ে কাজ করতে পারি, বা প্রাইমারি হেলথ কেয়ার সহ টোটাল সেকেন্ডারি টার্সারি সব জায়গায় যদি আমরা ডিজিটালাইজেশন করতে, যেটা কমিশনের প্রস্তাব করা হয়েছে যে পেপারলেস হেলথ সিস্টেম, তো এটা আসলে বাজেটের উপরে কেমন ইম্প্যাক্ট ফেলবে? আমাদের হেলথ বাজেটটা কি কমে আসবে না আরও বাড়বে? আমাদের হেলথ বাজেট এখন যা আছে সেটা দিয়েই আমাদের কম্প্রিহেন্সিভ স্বাস্থ্যসেবা সম্ভব। আমাদের এই ডিজিটালাইজেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট বেটার হবে, আমরা রিসোর্স এলোকেশন বেটার করতে পারবো। এখন আমরা আসলে জানি না কোথায় কি দিচ্ছি, আমরা ট্রেডিশনাল একটা পদ্ধতি আছে ওই পদ্ধতির মধ্যে এলোকেট করতেছি, ওই পদ্ধতির মধ্যে খরচ করার চেষ্টা করতেছি, অনেক কিছু খরচ হয় না। আমরা জানি না আমার কোন হসপিটালের অ্যাম্বুলেন্সটা নষ্ট, আমরা জানি না কোন হসপিটালে অ্যাম্বুলেন্স ভালো আছে ড্রাইভার নাই। এতে করে কি হচ্ছে? রিসোর্সের মিসইউজ, মিসম্যানেজমেন্ট, এবং আমরা যে প্রচুর কেনাকাটা করি না সেটা। আমি একটা কথা বলি, আমাদের স্বাস্থ্যের মধ্যে গত 15-20 বছরে যদি আমরা দেখি 3টা কাজ খুব ভালো হয়েছে, যে 3টা কাজে সবার আগ্রহ বেশি। একটা হলো বিল্ডিং বানানো, একটা হলো ইকুইপমেন্ট কিনা, একটা হলো হিউম্যান রিসোর্স নিয়োগ করা। এই 3টা জিনিসে আমরা খুব আগ্রহী, কিন্তু একটা জিনিসে আগ্রহ নাই যেটা খুব দরকার, সেটা হলো সার্ভিস। আমি বলছি এই 3টা প্রায়োরিটি না করে একটাতে পারি, কারণ আমি কম্প্রিহেন্সিভ স্বাস্থ্যসেবা দিব। স্বাস্থ্যসেবার জন্য দরকার হলে বিল্ডিং র্যান্ট করব, স্বাস্থ্যসেবার জন্য ইকুইপমেন্ট র্যান্ট করব, স্বাস্থ্যসেবার জন্য কন্ট্রাকচুয়াল হিউম্যান রিসোর্স নিয়োগ করব। এতে করে কি হচ্ছে? আপনার কন্ট্রোল থাকবে এবং আপনি আসলে সত্যিকারের স্বাস্থ্যসেবা মানুষের জন্য দিতে পারবেন, মানুষের হৃদয়ে দাগ কাটতে পারবেন। স্যার একটা সাধারণ একটি কথা আছে বা আমাদের প্রস্তাবনায়ও বলা আছে যে বাংলাদেশে আমরা দেখেছি স্বাস্থ্যখাত বরাবরই অবহেলিত, বিশেষ করে বাজেটের ক্ষেত্রে। দেখা গেছে যে জিডিপির 1%-এরও কম আমাদের জন্য বরাদ্দ, কেউ কেউ বলে যে 0.8% বরাদ্দ আছে, কিন্তু প্রস্তাবনায় বলা আছে 85% হওয়া উচিত, কিংবা জাতীয় বাজেটের 15% হওয়া উচিত। এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এটা আসলে ধরেন এটা হচ্ছে বেস থিওরি। সারা পৃথিবীতে বলা হয় যে জিডিপির 5% বা স্বাস্থ্য বাজেটের 15%, এটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের মতো কান্ট্রির জন্য ইম্পসিবল। তাহলে আমাদের একটাই উপায় আছে, ইনোভেশন, এফিসিয়েন্সি। ইনোভেশন এবং উদ্ভাবন করতে হবে। আচ্ছা ধরেন এই যে কোলাটারাল ছাড়া যে মানে লোন দেওয়া যায়, এটা কি আজকে থেকে 40 বছর আগে কেউ চিন্তা করছে? এই দেশের সন্তানে তো এটা জন্ম দিচ্ছে, ঠিক না? আপনি জানেন আলমাটা ডিক্লারেশনে জাফরুল্লাহ চৌধুরী স্যারের যে কনসেপ্ট, সেটা এই দেশে তো জন্ম হয়েছে। তার মানে আমরা জাতি হিসেবে উদ্ভাবন সেন্ট্রিক জাতি। সো আমরা ভাই এত টাকা খরচ করতে পারবো না, এত টাকা আমাদের নাই। আমাদের যা আছে তার মধ্যে উদ্ভাবন করে
ইনোভেশনের মাধ্যমে আমরা বর্তমান যে খরচ জি সেটার মধ্যে কি করতে পারি, জি ইনএফিসিয়েন্সি বা অদক্ষতা, আপনার মিসইউজ যত রিডাকশন করতে পারবো সেটা আমাদের জন্য মঙ্গল। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে সেটা করে সারা পৃথিবীকে আমরা দেখাই দিব যে দেখো টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ হেলথ কেয়ারে কী অর্জন করছে। আমাদের হাতে মাত্র 5 বছর সময় আছে, এই 5 বছরের মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করা সম্ভব। আপনাকে যদি আরও একটু বলি, আমাদের এই জিপি মডেলের মাধ্যমে আমাদের কি সকল ডেটা হয়ে যাবে, আমি জানতে পারবো আমাদের কোন রোগ কি, তখন আমার কোথায় ডায়ালাইসিস সেন্টার করা দরকার, কতগুলো ডায়ালাইসিস সেন্টার করা দরকার, পুরো হেলথ প্ল্যানিং হবে। এবং আমরা এখন কি বলতেছি, হসপিটাল বানাবো। হসপিটাল কোথায় বানাবো এখন আমরা গেস করতেছি, আমাদের কোথায় কোন হসপিটাল হইতে হবে, চিটাগাং কি হার্ট হসপিটাল হইতে হবে না কিডনি হসপিটাল হইতে হবে, ডেটা বলবে। আপনি জানেন ডেটা ড্রিভেন হেলথ কেয়ার ইজ দ্য ফিউচার হেলথ কেয়ার। এবং আমরা ছোট কান্ট্রি হিসেবে, হোমোজেনিয়াস কান্ট্রি হিসেবে আমরা কিন্তু হিউজ ডেটা জেনারেট করতে পারি। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি ভালো করে ইউজ করতে পারে, এআই কুড বি অ্যান এক্সপোর্ট সেক্টর, নট অনলি হেলথ, ইন মেনি সেক্টরস। এবং আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর গার্মেন্টস না? আপনি জানেন গার্মেন্টস কিন্তু শিং করবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশনে যদি আমরা আমাদের এই ইউথ ড্রিভেন নেশনকে যদি ড্রাইভ করতে পারি, শুধু হেলথ না অন্যান্য সেক্টর মিলে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এআই কুড বি দ্য নেক্সট এক্সপোর্ট সেক্টর। নেক্সট এক্সপোর্ট সেক্টর। থ্যাংক ইউ স্যার। আমরা কথা বলছিলাম ডিজিটাল হেলথ নিয়ে, কিন্তু এখানে একটা কনসার্ন আমাদের আছে, সেটি হচ্ছে প্রাইভেসি। তো প্রাইভেসির জায়গাটা এখানে স্বাস্থ্য কমিশন কিন্তু বলেছে যে জাতীয় স্বাস্থ্য কমিশন তৈরি করার বিষয়টা, তো এই বিষয়টা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এইটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমাদের হেলথের প্রাইভেসি এবং সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি জানেন আমরা শুনছি আমাদের এনআইডি ডাটা হ্যাক হয়ে গেছে, আমাদের এনআইডি ডাটা অমুকে নিয়ে গেছে, এটা কিন্তু ভেরি ভালনারেবল, এটা ন্যাশনাল সিকিউরিটি, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, হেলথ ইজ এ হাইলি রেগুলেটেড এরিয়া। এখানে আমি ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা বলছি, এআই এর কথা বলছি, সেখানে যদি রেগুলেশন না থাকে তাহলে এটা আমাদের জন্য ডিজাস্টার। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, ছোটবেলা থেকে আমরা জানি আমাদের যে নাইফ আছে না, ছুরি, ছুরি আমরা বাচ্চার হাতে দেব না, কারণ ছুরি ডেঞ্জারাস হতে পারে। আবার ছুরি আমার আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, ছুরি দিয়ে আমরা আপেল কাটি, সবজি কাটি, এটা আমার নিউট্রিশনে ফুলফিল করে। আবার কিছু খারাপ মানুষ ছুরি দিয়ে মানুষ খুন করে। আমার কাছে এআইটা হচ্ছে ছুরির মতো, আবার ডাক্তারের কাছে সেটা হচ্ছে জীবন রক্ষার জন্য। এই ছুরিটা হচ্ছে আমার কাছে এআই। এই ছুরিটা কিন্তু রেগুলেশন করা হয়েছে, ঠিক না? রেগুলেশন কিভাবে করা হয়েছে, ছুরি কোথায় কোন কাজে কিভাবে ইউজ করা যাবে। খারাপ আমাদের আইন আছে বিধায় তো আমি যে ছুরি দিয়ে খুন করছি তাকে ফাঁসি দিচ্ছি, ঠিক না? তাহলে এআই এর জন্য রেগুলেশন খুবই ইম্পর্টেন্ট। রেগুলেশন যদি না থাকে, আমি বলি এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। আপনি যদি এআই কে রেগুলেটর ওয়েতে ইউজ করতে পারেন, এআই আপনার সকল প্রবলেম সলভ করার জন্য আপনাকে হেল্প করবে। আমি বলি নাই সবকিছু সলিউশন, হেল্প করবে, অ্যাসিস্ট করবে। আর এআই হচ্ছে কিলার। এআই যদি রেগুলেট না করেন, এআই মিস ইউজ করবে, এআই দিয়ে মানুষ অনেক কিছু করবে। আমি আর একটা এক্সাম্পল যদি দিই, ফ্যান্সিডিল সিরাপের কথা মনে আছে নিশ্চয়ই। ফ্যান্সিডিল সিরাপ হলো কাশের ওষুধ, আবার ফ্যান্সিডিল সিরাপ ওভার ইউজ করে ড্রাগ অ্যাডিক্টেড হয়। সো সেই রেসপেক্টে যদি আমি সিকিউরিটি প্রাইভেসি রেসপেক্টে বলি, আমাদের এই মুহূর্তে আমাদের এআই অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন ইউজের জন্য আমাদের পলিসি লাগবে, রেগুলেশন লাগবে। আমাদের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এখনই উচিত আমাদের এআই রেগুলেশন তৈরি করা, যে হেলথ সেক্টরে, মেডিকেল সেক্টরে এআই কিভাবে ইউজ হবে, কোনটা ইউজ করা যাবে, কোনটা ইউজ করা যাবে, রেগুলেশন, ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড অ্যাপ্রুভাল, এই জিনিসগুলোকে এনশিওর করা। আর ওভারঅল কান্ট্রি রেসপেক্টে যদি বলি, ডাটা প্রাইভেসি সিকিউরিটিতে যদি আসি, এআই পলিসি, এআই স্ট্র্যাটেজি, এআই রেগুলেশন এবং এগুলোর কস্টেড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এক্সিকিউশন, হেলথ সেক্টর অ্যান্ড আদার সেক্টর। আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, আমি কিন্তু ওয়ান হেলথে যাইতে হবে আমাকে। ওয়ান হেলথ মানে কি, আমি যেটা খাচ্ছি মাংসটার মধ্যে যদি অ্যান্টিবায়োটিক থাকে, সেই অ্যান্টিবায়োটিক আমার শরীরে ঢুকতেছে। আমি যে চাল খাচ্ছি, সেই চালের মধ্যে যদি ফার্টিলাইজার থাকে, খারাপ কীটনাশক থাকে, তার মানে ওয়ান হেলথ অ্যাপ্রোচে যদি আসেন, ওয়ান হেলথ, ডিজিজ সার্ভেলেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুরই পলিসি, এআই ওরিয়েন্টেড পলিসি, স্ট্র্যাটেজি, রেগুলেশন এখনই সময়, এখনই করতে হবে। আদারওয়াইজ আমরা পৃথিবীতে পিছিয়ে যাব। এবং তার সাথে আমাদের মেডিকেল এডুকেশনও এআইকে
এমবেড করতে হবে। অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু চলে আসছে, বিশেষ করে চিকিৎসা শিক্ষার পাশাপাশি উপাদানগুলো, বিশেষ করে আমাদের লাইফস্টাইলের সাথে যেগুলো রিলেটেড, আমাদের খাদ্য, আমাদের পানীয়, আমাদের বাতাস, এগুলো তো আনহাইজেনিক, এগুলো তো পলিউটেড। এই জায়গাগুলোতে আমাদের আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোতে আমাদের ফোকাস করতে হবে। স্যার, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু জেনে নিতে চাই, সেটি হলো এরকম, স্বাস্থ্য খাতে বাংলাদেশে ডিজিটাল হেলথ নিয়ে অনেক কাজ চলছে, ডিজিটালাইজেশন নিয়ে অনেক কাজ চলছে, অনেক ধরনের অ্যাপস আছে, অনেক ধরনের ওয়েবসাইট তৈরি হয়েছে, ডিজি হেলথের অনেকগুলো কাজ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ আছে, প্রচুর মানুষ এখানে ইনকর্পোরেটেড, সেখানে MIS সিস্টেম আছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইনফরমেশন গ্যাদার করার সিস্টেম রয়েছে। তো আমি দেখলাম যে এখানে একটা প্রস্তাবনা আছে স্বাস্থ্য সেতু, অর্থাৎ ইন্টার অপারেবিলিটি। অনেকগুলো অ্যাপস আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, কিন্তু এগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড না, একটা থেকে একটা ডাটা নিতে পারছে না, ডাটা ড্রিভেন হতে পারছে না সেন্ট্রাল। আপনি যদি বলেন যে সিঙ্গেল সেন্ট্রিক হতে হবে, তাহলে কেন্দ্রীয় ব্যবস্থাপনাটা এখনও আসলে সেট আপ করা যায় নাই। স্বাস্থ্য সেতু নামক একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে করে সবগুলো অ্যাপসকে এক জায়গায় নিয়ে আসা যায়। তো আপনার যে দীর্ঘদিনের পথ চলা ডিজিটাল হেলথের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আপনাদের পথ চলা, আমরা আসলে এখন কোন ফেজে আছি, আর কতটুকু আমাদের পথ পাড়ি দিতে হবে? আমি যদি আপনাকে বলি, আমি সরকারের অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। আপনি জানেন যে আমাদের 4th সেক্টর প্রোগ্রামের নিড অ্যাসেসমেন্টের সাথে, মানে 4th সেক্টর প্রোগ্রামের মিড টার্ম অ্যাসেসমেন্টের সাথে আমি জড়িত ছিলাম, 5th সেক্টর প্রোগ্রামের নিড অ্যাসেসমেন্টের সাথে আমি জড়িত ছিলাম, এবং ডিজিটাল হেলথ স্ট্র্যাটেজি যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটার আমি কোর মেম্বার ছিলাম। এই সব কিছু রেসপেক্টে আমাদের কিছু প্রস্তাবনা ছিল। প্রস্তাবনা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা আলাদা ইউনিট করা, যেটা হচ্ছে ডিজিটাল হেলথ ইউনিট বা ডিজিটাল হেলথ অধিদপ্তর, যেটা আসলে ফুললি বাংলাদেশের পুরো স্বাস্থ্যের ডেটা নিয়ে হ্যান্ডেল করবে। আপনি জানেন আমাদের DGFP আছে, ডিজি হেলথ আছে, আমাদের নিপোর্ট আছে, ডিজি মিডওয়াইফ আছে, অনেক কিছু আছে। সবাই যে ডাটা জেনারেট করে, ডাটা সিঙ্গেল একটা পয়েন্টে, যেটা অলরেডি ডিজি হেলথ করার চেষ্টা করছে, শেয়ার্ড হেলথ রেকর্ড। এই শেয়ার্ড হেলথ রেকর্ডের ইনফ্রাস্ট্রাকচারকে আরও এনহ্যান্স করতে হবে, যেটাকে আমরা বলছি ন্যাশনাল হেলথ ইনফরমেশন এক্সচেঞ্জ, যেটার সাথে সবাই কানেক্ট থাকবে, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, সবাই কানেক্ট থাকবে, এবং একটা সিঙ্গেল আইডির এগেনস্টে সকল ডেটা থাকবে, এবং আমার ডেটার ওনার আমি এবং আমার গভর্নমেন্ট, এই অর্গানাইজেশনগুলো হবে স্বাস্থ্য ডেটার কাস্টোডিয়ান। এবং এটা কেন খুব ইম্পর্টেন্ট, আপনি আগে একটা কোশ্চেন করেছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এটা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে রেসপন্সিবল না করা হয়, তখন কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ডিশোল্ডারিং করব। কিন্তু স্বাস্থ্য তথ্য কমিশন বলা হয়েছে, তারা প্রস্তাব করেছেন। আমার মনে হয় যে এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য তথ্য কমিশন হতে পারে, বা স্বাস্থ্য ডিজিটাল হেলথ অধিদপ্তর হতে পারে, হোয়াট এভার ইজ একটা রেসপন্সিবল অর্গানাইজেশন যারা পুরো কোঅর্ডিনেশনটা করবে। আর তার সাথে আমি যে প্রস্তাবটা করি, ধরেন আমাদের ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং আছে, এইটাকে আমরা মনে হয় প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্ব দিতে পারি, কারণ তারা তো প্রাইমারি হেলথ কেয়ারের একটা পার্ট হলো ডিজিএফপি, মানে ফ্যামিলি প্ল্যানিং করে। আপনি জানেন ফ্যামিলি প্ল্যানিং আমরা অনেক প্রগ্রেস করছি। এখন আমরা মনে হয় যে এটার সাথে যদি প্রাইমারি হেলথ কেয়ারটাকে কম্বাইন করতে পারি, তাহলে আমার প্রাইমারি হেলথ কেয়ার একটা অর্গানাইজেশন দেখবে, সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার একটা অর্গানাইজেশন দেখবে। এতে করে কি হবে, আমাদের রেসপন্সিবিলিটিটা ডিফাইন্ড হবে। এখন কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অনেকাংশে শেয়ার্ড। এই যে দেখেন, আপনি ডিজিটাল হেলথের ক্ষেত্রে দেখেন, ডিজিএফপির একটা ডিজিটাল হেলথ সিস্টেম আছে, ডিজি হেলথের একটা আছে, নিপোর্টের একটা আছে, মিডওয়াইফের একটা, প্রাইভেট সেক্টর আছে, কেউ কার সাথে কথা বলে না। এই ইন্টার অপারেটররা এনশিওর করা যাবে। আমি স্বাস্থ্য সংস্কার কমিশনে যে রিপোর্টটা দিয়েছেন, সেটাকে যদি আরও বিচার বিশ্লেষণ করে কিভাবে, ওনারা তো একটা গাইডলাইন দিচ্ছেন, সেই গাইডলাইনটাকে ইমপ্লিমেন্টেবল করা যদি যায়, আমি বলবো যে ওই যে আপনি বললেন যে কম খরচে কিভাবে আমরা ভালো স্বাস্থ্যসেবা দিতে পারি, সেটা তখনই অর্জন করা যাবে। স্যার, আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো দেশের অবস্থা তো একটু অস্থিতিশীল, কিছু রাজনৈতিক উত্থান পতন আমরা দেখতে পাচ্ছি। হাতে কতটুকু সময় আছে আমরা জানি না। ধরে নেই যে এখানে অনেকগুলো শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রস্তাবনা আছে, এবং সেটা তারা স্বাস্থ্য কমিশন প্রতিদিন উল্লেখ করেছেন তারা। তাহলে আপনি একজন হেলথ এক্সপার্ট কিংবা ডিজিটাল হেলথ এক্সপার্ট হিসেবে যদি বলি যে অ্যাটলিস্ট ন্যূনতম যদি একটি কাজও করতে হয়, তাহলে কোন জায়গাটাকে আপনি ফোকাস করবেন, কোন জায়গাটা আপনি রিকমেন্ড করবেন? আপনি দেখেন, সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, ওনাদের যেহেতু সময় কম, আমার মতে ওনাদের আসলে ভেরি স্পেসিফিক একটা জায়গায় কাজ করা উচিত। ওনারা একটা এনশিওর করা উচিত যে প্রাথমিক স্বাস্থ্যসেবা আমার রাষ্ট্রীয় অধিকার, এবং ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট করে কীভাবে দিতে পারি, এই কাজটুকু ওনারা যদি অ্যাটলিস্ট একটা ডিস্ট্রিক্ট বা ডিভিশনে পাইলট করে বা ইমপ্লিমেন্ট করে এটাকে স্কেলেবল করতে পারেন, তাহলে নির্বাচিত যে গভর্নমেন্টে আসুক, আমি আপনাকে এটুকু অ্যাসিওর করতে পারি
যে গভর্নমেন্ট আসুক কেউ এটাতে হাত দিবে না, এবং এটাকে জনগণ অ্যাপ্রিসিয়েট করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এটাই হবে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা মানে ধরেন বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে সবার জন্য ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কেবল, শুধু কাল বলা না, ওয়ার্কেবল করে এনশিওর করা এবং এটা রাষ্ট্রীয় অধিকার হিসাবে প্রতিষ্ঠা করা এবং টেকনোলজির মাধ্যমে এআই এবং ডিজিটাল হেলথের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করা। এইটার প্রবর্তন যদি ওনারা করে যেতে পারেন, আমি বলবো ওনারা জনগণের থেকে অ্যাকসেপ্টেন্স পাবেন এবং যে গভর্নমেন্টে আসবে এটাকে স্কেল আপ করবে, এবং এটাই হবে সবচেয়ে বড় অর্জন স্বাস্থ্যের মধ্যে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটা নিয়ে ডিসকাস করার জন্য। আমি মনে করি বাংলাদেশ স্বাস্থ্যসেবায় এবং ইনোভেশনে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা পৃথিবীকে আরেকবার দেখাবো যে বাংলাদেশ স্বাস্থ্যসেবাও একটা নতুন ইনোভেশন করতে পারে, যেটা সারা পৃথিবীকে একদিন নেতৃত্ব দেবে। জি, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিজিটাল হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্মানিত অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল আল মামুন স্যারের সাথে। স্যারের দীর্ঘদিনের ডিজিটাল হেলথের যে অভিজ্ঞতা সেগুলো আমরা শুনছিলাম, এবং কিভাবে বাংলাদেশকে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আলাপ করছিলাম। প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে কিভাবে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য খাতকে পৌঁছে দেওয়া যায় এবং অসংখ্য রোগকে আর্লি ওয়ার্নিংয়ের আওতায় নিয়ে আসা যায়, কীভাবে একটি জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থাকে ইতিবাচক ধারায় পরিবর্তন করে নিয়ে আসা যায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।